বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে প্রথমেই নাস্তাটা করে নিচ্ছি। তাওহিদের বাবা কাজে চলে গেছে। যদিও বা আমার নাস্তাটা একটু দেরিতেই করছি, তখন প্রায় 11টা কি 12টার মতো বেজে গেছে আসলে। এর আগের দিন পিকনিক থেকে এসে ভালোই ক্লান্ত ছিলাম। তারপরও সকালবেলা একটু দেরিতেই উঠেছি। তবে তাওহিদের বাবার সকালে কাজ ছিল, তার জন্য সে চলে গেছে। তো আমি আমার নাস্তা শেষ করে এরপরে আমি আবার কাজে লেগে গেছি, রান্নাবান্না শেষ করে ফেলবো। আমাদের কয়েকদিন আবার ঘোরাঘুরি করার খুবই ইচ্ছে আছে, প্ল্যান আছে, দেখা যাক কী অবস্থা, কতটুকু কি যেতে পারি। তো সেটার জন্যই আজকে একটু সময় আছে, আজকেই আমি কিছু বেশি করে রান্নাবান্না করে রাখতে চাচ্ছি, এতে করে ঝামেলা কম হবে। আর রান্না করা থাকলে খাবার নিয়ে চিন্তা করতে হয় না। আর আমরা যেখানেই যাই না কেন ঘুরতে, আমরা ঘুরে ফিরে আবার বাসায় ফেরত আসি, কোথাও স্টে করা হয় না। তো সেই হিসাবে বাসায় যখন আসবো অবশ্যই খাবারের দরকার পড়বে। তো রান্না করে যাই, এটা টেনশন ফ্রি থাকি। আর একটু বেশি করে রান্না করব আজকে, মাছ মাংস ভাজি এগুলো করে রাখবো, এতে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন ভালো গরম পড়েছে, আর আমার নর্মাল যে ফ্রিজ, সেই ফ্রিজেও আসলে তরি তরকারি ভালো থাকছে না। তো দেখা যায় মাংসটা একটু বেশি করে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। যেদিন এই মাংস খাবো সেদিন সকালবেলা নামিয়ে রাখবো। বাইরে সারাদিন ঘোরাঘুরি করলাম, নর্মাল হয়ে থাকলো, রাতের বেলা গরম করে এসে খেয়ে নেওয়া যাবে, এইরকম আর কি। মানে আমার চিন্তাভাবনা হচ্ছে এই রকম। আজকে এই মাছটা রান্না করব। তো আমার আসলে যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আমি মাছ নিয়ে বসি, কেন জানি না, এটা একদম সমানে সমানে পড়ে যায়। আজকে বেশি কাজ আছে, আজকে বেশি করে রান্না করব, তো আজকেই আমি এই মাছ কাটতে বাছতে বসেছি। আর এই মাছ কাটতে একটু সময়টা বেশিই লাগে। এই মাছটার কী নাম কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি এটার চেহারা দেখে আমার কাছে তো স্যালমনে মনে হচ্ছে, বা স্যালমন ফিশ যেটা সেটা মনে হচ্ছে, তবে আমি আসলে শিওর ঠিক জানি না। কারণ সরাসরি বোধহয় স্যালমন আমার দেখা হয় না। আর ইতালিতে স্যালমনের নামটা বোধহয় অন্য রকম। আমি এটা নিয়ে একটু কনফিউশনে আছি যে এটা কী মাছ হতে পারে। আমি মাছ এমনি তো চিনি না, আর এখানে তো আরও আগেই চিনি না। কিছু আছে যেগুলো খেতে খেতে চেনা হয়ে গেছে, যেমন অরাতা, এই টাইপের মাছ, এগুলো তো চিনি, নামও জানি। যাই হোক, মাছটা আলহামদুলিল্লাহ কেটে বেছে রেডি করে নিয়েছি। এরপর শাক কেটেছি। আজকে ওই যে বললাম না, যেদিন ঝামেলা থাকে সেদিনই আসলে আমি এই ঝামেলাপূর্ণ জিনিসগুলোই করতে বেশি পছন্দ করি মনে হয়। মাছ কাটলাম, শাক কাটলাম, বাকি সব কিছু রেডি করে নিচ্ছি। শাক ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ একবার শাক আমি রান্না করেছিলাম, আমার খেয়াল আছে। আমি দেখে ভেবেছি যে অত বেশি মানে খুবই পরিষ্কার, কিছুই তো দেখলাম না চোখে। কিন্তু রান্না করার পর ভালোই বালি লেগেছিল, মানে বালিটা আসলে বোঝা যায় না, আমার আরও ভালো করে ধোয়া দরকার ছিল। এরপর থেকে শাক আমি একদম মানে পানিটা পর্যন্ত যেটা ফেলে দিই সেটা বারবার চেক করি যে এইটা পানি পরিষ্কার কিনা। তারপরে মনে হয় যে না, শাক ধুয়ে শান্তি। আর আমার রান্নাঘরের সিঙ্কটা আসলে ছোট, তো এইটাতে কাজ করতেও একটু ঝামেলা হয়ে যায়, প্লাস চুলার পাশে। তো দেখা যায় এই পাশের চুলাটা যদি জ্বালাই তাহলে হাত পা নাড়াতে আবার কষ্ট হয়ে যায়, পাতিল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও আবার একটু ভয় পেয়ে যায়। যাই হোক, সবসময়ের মতো আজকে একই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পেজটা যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন। লাল শাকের জন্য প্রথমেই আগে একটু সেদ্ধ করে নেই, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ দিয়ে, দুইটা না সরি একটা কাঁচামরিচ দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হতে থাকুক। এরপরে আবার ফোড়ন দেব। এবার মাংসের জন্য সব কিছু রেডি করে নেই, কারণ এটা রান্না হতে তো একটু সময় বেশি লাগে। তো এক চুলায় আমি বাকি সবগুলো করতে থাকি, আর এই চুলায় মাংসটা রান্না হতে থাকুক, এই রকম আর কি। কয়েকদিনের মধ্যেই তাওহিদের স্কুল থেরাপি সব কিছুই শুরু হয়ে যাবে। আমরা আসলে ওয়েট করছি, বিশেষ করে আমি ওয়েট করছি যে কবে দিন তারিখ দেওয়া হবে সেটার জন্য। দেখা যাক, হয়তোবা এই সপ্তাহের মধ্যেই সব খবর চলে আসবে। আর যেহেতু তাওহিদের এইবার নতুন স্কুল, তো সেই হিসাবে কিভাবে কি করব না করব এটা নিয়ে আমি খুবই পেরেশানিতে আছি, খুবই টেনশন করছি যে কিভাবে কি করা যায়, কি করলে ভালো হবে, কিভাবে রুটিনটা সেট করব, সেটা নিয়ে আসলে অনেক টেনশনে আছি। কোনটা নিলে ভালো হবে, মানে কয়েকটা অপশন সামনে আসে, বিশেষ করে তাওহিদের থেরাপি আর স্কুলের টাইম টেবিলটা মিলাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এর মধ্যে তাওহিদের বাবা ফোন দিল যে ও আসলে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে এবং আমাদেরকে বলছে যে বাইরে বের হবে, তো আমরা যেন রেডি হয়ে থাকি। এখন কথা হচ্ছে রান্নার মাঝখানে আমি কিভাবে কি করতে পারি সেটাই বুঝে উঠতে পারছি না। তারপরেও চেষ্টা করছি যেগুলো আসলে আমার না করলেই না এখন, সেগুলো যেন আমি করে ফেলতে পারি। যেমন মাছটা কেটে বেছে রেডি করে রেখেছি, এইটা আমি ভেজে নেই।
এর মধ্যেই তাওহিদের বাবা চলে এসেছে। আমি ঝটপট আমার মাছটাকে জাস্ট শুধু ভেজে নিলাম। গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে শাক, লাল শাক যেটা, সেটাও ভেজে ফেলেছি। মানে মোটামুটি আমি প্রায় এগিয়ে এনেছি সব কিছুই। এরপরে আমরা আবার বের হয়ে গেলাম। আসলে বন্ধের দিন তো তাওহিদও চায় একটু বাইরে ঘোরাঘুরি করতে। তার আসলে বাসায় আর কতক্ষণই বা থাকতে ভালো লাগে। আমরাও চাই যেন ওকে একটু নিয়ে বাইরে ঘোরাঘুরি করা যায়। আর গতকাল যেহেতু ভালোই হাঁটাহাঁটি হয়েছে, তো আজকে খুবই ক্লান্ত, তাই আজকে বাসার আশেপাশেই ছিলাম। তারপরেও যেহেতু বিকাল প্রায় হয়ে গেছে, তো একটু তাওহিদ ঘোরাঘুরি করলে ওর জন্য ভালো লাগবে। তো আমরা ইদ্রুস কালো চলে এসেছি। ইদ্রুস কালোর এই পাশে আসলে আমার কখনোই আসা হয়নি। এখানে যে এত সুন্দর ফুলের বাগান আছে এইটা আমার জানা ছিল না। এত টাইপের, এত কালারের ফুল আছে সেটা আসলে আমি জানতামই না। আমি গিয়ে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর ফুল, এগুলো আমি কখনো কেন আসি নাই। তবে আসবো, এখন থেকে এখানে আমাদের রেগুলার আসা হবে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। এত ভালো লাগে, খুবই ভালো লাগে। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এখানে আবার খরগোশও দেখলাম, বিভিন্ন ধরনের ফুল দেখলাম, ভালো লাগলো। বাবা ছেলেকে দুইজনকে চাচ্ছিলাম একটু ছবি তোলার জন্য, কিন্তু তারা তেমন একটা আগ্রহ দেখালো না। তার জন্য তেমন একটা ছবিও তোলা হয়নি, জাস্ট একটু ঘোরাঘুরি করেই চলে এসেছি। মানুষ আছে না, ওই যে নিজের দোষটা আসলে কেউ চোখে দেখে না, আরেকজনের দোষটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। এই যে কিছুদিন আগে যেই গণ্ডগোলটা গেল বাংলাদেশে, মানে তখন আমি ইচ্ছা করি, আসলে মন মানসিকতা ভালো ছিল না, কি ভিডিও করব, কি আপলোড করব, কি কথা বলবো। তখন সবারই একই অবস্থা, এবং এটাও জানি যে এই ভিডিও কারো দেখার মন মানসিকতা নাই, ব্লগিং তো প্রশ্নই আসে না তখন। আমি অনেক দিন পরেই একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং আমি জানতাম যে সেখানে একটা বা দুইটা কমেন্ট এরকম আসবেই যে এমন সময় কেন আপনি ভিডিও আপলোড করেন। আমি জানি এই কথাটা আসবে। তবে এটাও জানি যে যারা আমাকে এই কমেন্ট করবে তারা অবশ্যই আমার আগে পরের কোনো কিছুই তারা দেখে নাই, জাস্ট শুধু আজকের ভিডিওটা দেখেই কমেন্ট করেছে। আমি কিন্তু প্রায় 10-12 দিনের মতো কোনো ভিডিও আপলোড করি নাই। আমি একটার পর একটা স্ট্যাটাস দিয়েই যাচ্ছি, এবং এইটার জন্য অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছে। তারপরও আমি আসলে ভয় পাইনি, আমি দিয়ে গেছি। কারণ এটা আমার কাছে মনে হয়েছে না, আমারও কিছু একটা করা দরকার। আমি তো আর মানে ঘটনাস্থলে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। দূরে থেকে যতটুকু আমি করতে পারি সেটা যেন আমি মানে করি, এটা ছিল আমার চিন্তাভাবনা। আর যে আমাকে কমেন্ট করেছে বা যারা আমাকে কমেন্ট করেছে তাদের প্রোফাইল চেক করতে গিয়ে দেখি যে তাদের প্রোফাইল লক করা। মানে তাদের প্রোফাইলে কিছুই নাই, তারা এসেছে আরেকজনকে মানে উপদেশ দিতে, কেন আপনি এই কাজ করলেন, কেন আপনি এইটা করলেন না, কেন আপনি ওইটা করলেন না। যেখানে আমার পেজ পুরো চেক করলেই দেখা যাবে, বিশেষ করে আমার ফেসবুকের পেজ, ইউটিউবেও আমি কিছু স্ট্যাটাস দিয়েছি, পুরো ফেসবুকের পেজ চেক করলেই দেখা যাবে যে আমি কি কি করেছিলাম। সেটা সে চেক না করে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে, উল্টাপাল্টা কমেন্ট করে দিয়ে গেছে। আর অথচ নিজের প্রোফাইল পিকচার বা নিজের প্রোফাইল লক করা, সে নিজে তো কিছু করেই নাই, আরেকজন কিছু করেছে সেটাও তার কাছে ভালো লাগে নাই, উল্টা এসেছে উপদেশ দিতে, উল্টা এসেছে ডাক দিতে। মানে নিজেরটা নিজে কেউ দেখবে না, আরেকজনে কি করলো সেটার দিকে মানুষের নজর বেশি, এই রকম আর কি। হ্যাঁ, যাই হোক, এমন বিপদের সময় এরকম উল্টাপাল্টা মানুষও সামনে আসতো। ওই সময়টাতে তাদেরকে আসলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, কারণ এমনিতেই মন মানসিকতা ভালো না, এরকম আবার তাদের এই আজাইরা কথাবার্তা এগুলো শুনতে আসলে ভালো লাগবে না। যাই হোক, এরপরেই আমরা বাইরে ঘোরাঘুরি করলাম। আসার সময় আবার বাঙালি দোকানে ঢুকেছিলাম, সেখানে আবার দেখলাম কলমি শাক। এটা আমার একটা অন্যতম দুর্বলতা, মানে আমার দুর্বল একটা জায়গা হচ্ছে কলমি শাক। আমি কলমি শাক দেখলে ঠিক থাকতে পারি না। বাসায় এসে তাড়াতাড়ি করে শাক কেটেছি, শাকগুলো খুবই পরিষ্কার ছিল, অত বেশি ঝামেলা হয় নাই। কেটে বেছে ধুয়ে একদম ভাজেই করে ফেলেছি। মানে আজকে যা পেয়েছি তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলেছি, কারণ কলমি শাকটা যদি আমি ফ্রিজে রেখে দিই আমি জানি যে এরপর দিন আমি আর সময় পাবো না, তাই তাড়াতাড়ি করে সেটাও ভেজে ফেলেছি। এরপরে মা ছেলে দুইজন মিলে আমরা আমাদের বিছানাগুলো ঠিকঠাক করে ফেলেছি। চানমিয়া এখানে দুষ্টামিতে ব্যস্ত, কিন্তু সে আসলে খুবই খুশি। আমাদের আবার চিন্তাভাবনা আছে এরপর দিনও বাইরে বের হওয়ার, দেখা যাক। যেটা এখনও পর্যন্ত তাওহিদ জানে না, এটা তার জন্য আমরা আসলে এখনও শিওর না যে আজকে আগামীকালকে আমরা বের হব, তো তার জন্যই তাকে জানানো হয়নি। তো তাড়াতাড়ি করে তাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো, তো যদি বাইরে যেতে হয় যেন তাড়াতাড়ি করে বের হতে পারি আমরা। ঠান্ডা ঠান্ডায় যদি বের হতে পারি তাহলে ভালো লাগবে, কারণ বাইরে ভালো গরম এখন। তাওহিদ ঘুমিয়ে গেছে, সাথে তার এই পুতুল নিয়ে।
আর আমার কিছু কাজ বাকি ছিল, একটু ঘরটা পরিষ্কার করে নিই, কারণ ঘর ঝাড়াটা আসলে হচ্ছিল না। তো রাতের বেলায় এখন প্রায় 11:30-12টার মতো বেজে গেছে, এই অবস্থাতেই ঘরটার পরিষ্কার করে নিচ্ছি। বাইরে ঘুরতেও ইচ্ছে করে, কিন্তু এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। আমি না করলে কেই বা করবে? আর তাওহিদের বাবাকেও আসলে এগুলো দিতে চাই না এখন। ও হেল্প করে যতটুকু সম্ভব, যখন দেখে যে আমি পারি না তখন সে হেল্প করে। তারপরও এখন আমিই করে ফেলছি, এতটুকু পারবো করতে। ও তো বেচারা ক্লান্ত, আর সকালবেলা কাজও করে এসেছে। যদিও বা আজকে বিকেলবেলা বের না হলেও চলতো, কিন্তু তাওহিদের কথা চিন্তা করেই বের হওয়া। যদিও বা ভালো পরিমাণে ক্লান্ত ছিলাম, পায়ের ব্যথায় অস্থির ছিলাম, কিন্তু তারপরও ছেলের জন্য এতটুকু তো কষ্ট করাই যায়। অবশেষে সব কাজ শেষ হয়েছে। রাতের আকাশটা খুবই পরিষ্কার, ভালোই লাগছিল। তবে এখন একটু বৃষ্টির অপেক্ষা করছি, কবে বৃষ্টি আসবে। এত গরম আবার ভালো লাগছে না, কবে যে একটু ঠান্ডা পড়বে সেই অপেক্ষায় আছি। যদিও বা ঠান্ডা প্রায় চলেই এসেছে, টেম্পারেচার আগের থেকে কমে গেছে। তবে আরেকটু ঠান্ডা হলে ভালো হতো, একটু বৃষ্টি হলে ভালো হতো। আসলে কথা বলতে বলতে আজকের দিনটা শেষ করে ফেললাম। আজকের ভিডিওটাও এখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।